এই ৩৪ বছরের বামেদের অপশাসন এবং পরবর্তীকালে তারপরে আমি তো বলবো তৃণমূল সরকারকে বাম 2.0। ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ এখন এমন একটা স্টেট যেখানে আমরা শিল্প বলতে বুঝি চপ, মুড়ি, ঘুগনি, কাশফুলের বালিশ, মোমো, ফুচকা, ঝালমুড়ি, ভেলপুরি, চা। তার হাতে আপেলের আইফোন, তার হাত ঘড়ি হচ্ছে আপেলের ঘড়ি, অথচ তার এতই দিন দরিদ্র অবস্থা চটি ছিঁড়ে যাচ্ছে। তার একজন রয়েছেন তৃণমূলের নম্বর 2, আমি 2 নম্বরই বলছি না, নাম্বার 2 বলছি। কিন্তু এই যে আমরা এই সর্বহারা হয়ে রাজ্যের মানুষকে যে সর্বহারা করছেন সেটা বন্ধ হওয়া দরকার। বাম এবং কংগ্রেস এই মুহূর্তে হচ্ছে তেজপাতার মতন, তরকারিতে থাকলে ওটাকে কেউ খায় না, তরকারিতে দেওয়া থাকে। এনডিএ সরকার হচ্ছে সেই সরকার যারা এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি করেছিলেন, আর আপনারা তখন সেখানে বাগড়া দিয়েছিলেন। আমি চলে যাব কিয়া ঘোষের কাছে। কিয়া কি মনে করছে এই 42 কতটা গুরুত্বপূর্ণ বঙ্গ রাজনীতির ক্ষেত্রে? বিজেপি নেত্রী কিয়া ঘোষ। ধন্যবাদ ঋতব্রত। বাংলা হান্ট এবং আর+এর সকল দর্শককে শুভেচ্ছা জানাই। বাইরে ঝড় বৃষ্টির একটা আভাস রয়েছে, বহু মানুষের মাথার উপর থেকে ছাদ উড়ে গেছে, কিন্তু কোথাও যেন বিভিন্ন জায়গায় বিভিন্ন যদি কান পাতেন ঋতব্রত শুনতে পাবেন কিছু লোকের আনন্দ। ওই চালচোর ত্রিপলচোর বলে না যাদের, তাদের প্রচণ্ড আনন্দ হচ্ছে। ওই যে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। আমি একটু আগে আমার পূর্ববর্তী বক্তা খুব চিৎকার করে একটা উষ্ণ বাতাবরণ এনে দিলেন, খুব সুন্দর আমরা আলোচনা করছিলাম। বাংলায় একটা প্রবাদ আছে, চোরের মায়ের বড় গলা, হতে পারে সেটাও, জানি না। দেখুন, চোরকে চোর বলবো না কি ডাকাত বলবো সেটা তো রাজ্যের মানুষ ঠিক করবেন। ভারতীয় জনতা পার্টি, আমরা রাজনৈতিকভাবে আমরা বলছি এই 42 পথ দেখাবে আগামী দিনের বাংলাকে, আগামী দিনের ভারতবর্ষকে। যদি জিজ্ঞাসা করেন কেন, দেখুন এই 42-এর মধ্যেই উত্তরটা নিহিত রয়েছে। আগে যখন ভারতীয় জনতা পার্টিকে বিভিন্ন লোক এই পক্ষ ওই পক্ষ বলতো, গুটকাখোর পার্টি, বড়বাজার পার্টি, মারোয়ারি পার্টি, তারাও আবার কীরকম নিশ্চুপ হয়ে যান যখন ওই গুজরাট থেকে, পাটনা থেকে বা দিল্লি থেকে রাজ্যপাল বা রাজ্যসভা বা লোকসভার সাংসদকে বা প্রার্থীদের বেছে বেছে আনে, তারা তখন ততটা সরব হন না, সেটা আলাদা কথা। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ, অবশ্যই আমরা পশ্চিমবঙ্গ, আপনি বলেছেন যে এখানে দিকপাল রাজনীতিক মনীষী সবার জন্ম হয়েছে, আমরা গর্বিত সেই কারণে। কিন্তু পরবর্তীকালে আমরা কি দেখলাম, এই 34 বছরের বামেদের অপশাসন এবং পরবর্তীকালে তারপরে আমি তো বলবো তৃণমূল সরকারকে বাম 2.0, অর্থাৎ তারা যে দুর্নীতির রাস্তাটা দেখিয়ে দিয়ে গেছিলেন, এখানে তৃণমূল সেটাকে একেবারে মাস্টারি, একদম স্টার মার্কস নিয়ে উতরে গেছে। এই চাল চুরি দিয়ে শুরু করলাম। বাংলা, পশ্চিমবঙ্গকে তৃণমূল সরকার কি দিয়েছে, বাংলার মেয়ে বা বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা না বলে বাংলার লজ্জা তাকে কেন বলবো সেই নিয়ে বরং বলি। ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ এখন এমন একটা স্টেট যেখানে আমরা শিল্প বলতে বুঝি চপ, মুড়ি, ঘুগনি, কাশফুলের বালিশ, মোমো, ফুচকা, ঝালমুড়ি, ভেলপুরি, চা। এখানে যারা এগুলোই বেচে নাকি কোটিপতি হবেন। আমি জিজ্ঞাসা করতে চাই এই আমার প্যানেলিস্ট যারা রয়েছেন, আমি কোনো ব্যক্তিগত আক্রমণ না করে, এবং এই প্রস্তাব যিনি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, আপনার বাড়ির কজনকে আপনি চপ, মুড়ি, বেগুনি, কচুরি, মোমো, ফুচকা বিক্রি করতে পাঠাবেন? আমার প্যানেলিস্ট যারা রয়েছেন, সহ প্যানেলিস্ট তৃণমূলদের, তাদের জিজ্ঞাসা করতে চাই, আপনারা কেউ অধ্যাপক, কেউ অত্যন্ত উচ্চশিক্ষিত একাডেমিশিয়ান, আপনাদের মধ্যে কতজনকে আপনারা কি চা, মুড়ি, ঘুগনি এগুলো বিক্রি করে কোটিপতি হবেন, নাকি নিজেদের প্রজ্ঞা, নিজেদের শিক্ষা, নিজেদের সংস্কৃতির দ্বারা আপনারা সমাজে 1 নম্বর হবেন এবং আপনাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ আপনাদের সন্তান সন্ততিদের সেটাই শেখাবেন? এইটা আমার প্রশ্ন রয়েছে। আমরা এখানে দেখছি যে যিনি সততার প্রতিমূর্তি, যার হাঁটতে গিয়ে তার চটি পর্যন্ত সেফটি নিয়ে ছিঁড়ে যাচ্ছে, অথচ লোকে বলে, যারা এরকম দুর্জনরা তো এরকম বলবেনই, তার হাতে আপেলের আইফোন, তার হাত ঘড়ি হচ্ছে আপেলের ঘড়ি, অথচ তার এতই দিন দরিদ্র অবস্থা চটি ছিঁড়ে যাচ্ছে। তার একজন রয়েছেন তৃণমূলের নম্বর 2, আমি 2 নম্বরই বলছি না, নাম্বার 2 বলছি। ঋতব্রত, কেস দেবেন না প্লিজ। ভাইপো রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি, তার নাকি সম্পত্তি নেই, তার বাড়ি নেই, তার কিছু নেই। তার পিসি কিছুদিন আগে বলেছিলেন যে ওর সব কিছু ক্রোক করে নিলে বেচারা কি খাবে। উনি যে লোকসভার সাংসদ, তার যে একটা মোটা একটা বেতন পান,
সাংসদ হওয়ার জন্য। সেটা আলাদা কথা যে তিনি সংসদে যান না, সেটা আলাদা কথা যে তিনি সংসদে তার যে অ্যাটেন্ডেন্স অত্যন্ত কম, সেগুলো আলাদা কথা। কিন্তু তিনি একজন সাংসদে মোটা একটা অঙ্কের বেতন পান, এখনও আবার ভোটে লড়ছেন। এই যে বাড়ি তার আমরা দেখেছি যেখানে বহু কয়েকশো পুলিশ পাহারা দেয়, সেই বাড়ি নাকি একটা কোম্পানির নামে, যে কোম্পানির নাম লিপস অ্যান্ড বাউন্ড। এই কোম্পানির উনি এখন সম্ভবত, আমি যদি খুব ভুল না হয়ে থাকি, এমডি বা সিইও কোনো একটা পদ। সেইখানে সেই কোম্পানির আবার ওই দুর্নীতির জন্য তার আবার 9 কোটি না 10 কোটি টাকা সম্পত্তি ফ্রিজ হয়েছে। কোম্পানির নামে বাড়িতে তিনি থাকতেই পারেন, কোম্পানির একজন মালিকা, মানে ওই ডিরেক্টর, সিইও, এমডি এরকম কিছু একটা হবেন। কিন্তু এই যে আমরা এই সর্বহারা হয়ে রাজ্যের মানুষকে যে সর্বহারা করছেন, সেটা বন্ধ হওয়া দরকার ঋতব্রত। এই রাজ্যের মানুষের থেকে তাদের জীবন, তাদের যৌবন, তাদের অত্যন্ত মূল্যবান সময়, তাদের সময়গুলো চলে গেছে এই বৃষ্টিতে। আমরা এই আচ্ছাদনের তলায় রয়েছি। আমাদের রাজ্যের যারা যোগ্য চাকরি প্রার্থী তারা রাস্তায় বসে আছে, আর অযোগ্যদের চাকরি আপাতত যেগুলো চলে গেছিলো স্থগিত রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমি তৃপ্তির ঘুম ঘুমোচ্ছি, জুলাই মাস পর্যন্ত ঘুমোতে পারেন। উনি কিছুদিন আগেই বলেছিলেন যে এগুলো তো আমি জানি না। আপনি কোনো দুর্নীতির দায়িত্ব এড়াতে পারেন না, তার কারণ এই ক্যাবিনেটের মাথা আপনি। সুপার নিউমারারির যে পোস্টের সুপারিশ যে করা হয়েছিল, যে ক্যাবিনেট পাশ করেছিল, সেই ক্যাবিনেটের মাথা আপনি। আমরা দেখলাম যে মাননীয় সুপ্রিম কোর্টে তৃণমূলের পক্ষে যে বড় কংগ্রেসের আইনজীবী গেছিলেন, তারা গিয়ে বলছেন যে আগে চাকরি প্রার্থীদের চাকরি বা যোগ্য চাকরি প্রার্থীর তালিকা দেওয়া বা তাদের চাকরি বাঁচানো তাদের মূল তাগিদ ছিল না। তাদের মূল তাগিদ ছিল যে ক্যাবিনেটের যারা রয়েছেন তাদের যেন এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ না করা হয়, তাহলে পুরো ক্যাবিনেটটাই জেলে চলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্ভবত ভার্চুয়ালি বা ফিজিক্যালি গিয়ে ওই জেল থেকে ক্যাবিনেট চালানো হতে পারে, এমন একটা অবস্থা হয়েছিল। সেইটাকে বাঁচানোর তাগিদ, এই রকম দুর্নীতিগ্রস্ত সরকার কি পশ্চিমবঙ্গের মানুষ চান? উত্তর হচ্ছে না। এই রকম সরকার এবং বাম এবং কংগ্রেসের মুখপাত্র বসে রয়েছেন। দেখুন, আমি ভোট কাটুয়া বলে তাদের অপমান করব না, কিন্তু বাম এবং কংগ্রেস এই মুহূর্তে হচ্ছে তেজপাতার মতন, তরকারিতে থাকলে ওটাকে কেউ খায় না, তরকারিতে দেওয়া থাকে। তো তাদের কাজ হচ্ছে, তারা এখন এখানে আমরা দুটি ভাই শিবের গান গাইছেন, অথচ এই রাজ্যতেই দুটি লোকসভাতে তারা মুখোমুখি লড়ছেন। আমি কেরালার কথা বাদই দিলাম, যেখানে এদের দুজনেরই এখন বস, মাস্টার, লিডার যাই বলি না কেন, রাহুল গান্ধীর বিরুদ্ধে বামেদের একজন অত্যন্ত প্রমিনেন্ট একটা মুখকে দাঁড় করিয়েছিলেন, সেটা অন্য রাজ্য। দুর্নীতির কথা বামেরা বলছেন, বামেদের সময়কার আমরা জানি না। এই মুহূর্তে পুরনো কথা না হয় আপনি বলবেন যে কেন পুরনো কাসন্দি ঘাটছেন কে, আমি বলবো যে এই মুহূর্তে রাহুল গান্ধী, অভিষেকদের যিনি নেতা, তিনি কেরালায় গিয়ে প্রশ্ন করেছেন যদি হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়াল জেলে যেতে পারে, তাহলে কেন পিনারাই বিজয়ন এবং তার মেয়েকে জেলে যেতে হবে না? তারাও তো দুর্নীতিগ্রস্ত। বাংলায় খালি আপনারা দোস্তি দেখাবেন, আসল কুস্তিটা অন্য রাজ্য হবে। বাংলার মানুষকে বোকা ভেবে নেওয়ার তো কারণ নেই। আমরা বলছি ভারতীয় জনতা পার্টি তারা পথ দেখাবে এই রাজ্য থেকে। যে আমি গর্বতাকে একটা বিষয় তার সমর্থন জানাচ্ছি, যে তিনি বলেছেন যে ওই 2 সন্তান নীতি, জন্ম নিয়ন্ত্রণ আইন প্রয়োজন এই পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে। আমি জিজ্ঞাসা করতে চাই, যখন এই বিলটা যখন পার্সোনাল বিল হিসেবে নয়, যখন ভারতীয় জনতা পার্টির এনডিএ 3 সরকার, মোদি 3 সরকার যখন পেশ করবেন, আপনারা সমর্থন জানাবেন তো? আপনার পাশে যারা রয়েছেন তারা সমর্থন জানাবেন তো? যারা খালি সাম্প্রদায়িক ভারতীয় জনতা পার্টিকে বলে নিজেরা সব থেকে বেশি সাম্প্রদায়িক রাজনীতি খেলেন। একদিকে তৃণমূল কংগ্রেস, আর তৃণমূল কংগ্রেস যাদের গর্ভে জন্ম হয়েছে সে কংগ্রেসের সেই প্রধানমন্ত্রী মনমোহন সিং কি বলেছিলেন, আমাদের দেশের রিসোর্সের প্রথম মুখ্য ভাগ একটা বিশেষ কমিউনিটি পাবে, একটা বিশেষ ধর্মের লোক পাবে। তারা সাম্প্রদায়িক নন। আর ভারতীয় জনতা পার্টির যখন তাদের সরকার যখন 3 তালাকের ওই অ্যাবলিশন এনেছিলেন, তখন এরা মানা করেছিলেন কেন? বিশেষ সম্প্রদায়ের ভোট কেটে যাবে বলে। ভারতীয় জনতা পার্টির এনডিএ সরকার হচ্ছে সেই সরকার যারা এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি করেছিলেন, আর আপনারা তখন সেখানে বাগড়া দিয়েছিলেন। সুতরাং এই সাম্প্রদায়িক অসাম্প্রদায়িকের তাস হয়ে গেছে। দুর্নীতির চিত্র পশ্চিমবঙ্গের মানুষ দেখে নিয়েছে তৃণমূল কংগ্রেসের, আর তাই আগামীর ভবিষ্যৎ ভারতীয় জনতা পার্টি পদ্মফুল পাঁকেই ফুটবে। পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যে পাঁক অবস্থা হয়ে রয়েছে সেখানে ফুটে বাংলায় উত্তর দেবে সারা ভারতবর্ষকে, বাংলায় পথ দেখাবে সারা ভারতবর্ষকে। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।